বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে, যে জায়গা থেকে, যেখানে বসে আছেন, কর্মে আছেন, শুয়ে আছেন, সময় দিচ্ছেন, বাসায় আছেন, চাকরিতে আছেন, সবাই মিলে আমার লাইভে অংশগ্রহণ করবেন বলে আমি আশা পোষণ করছি। ঠিক দুপুরের টাইম, কঠিন তাপদাহ, এমতো অবস্থায় বসে থাকার চাইতে একটু দেশের ব্যাপারে সার্বিক বিষয় নিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করছি। বোধহয় সেজন্যই আপনাদের সাথে যোগসাযোগ করছি। আমার সম্মানিত প্রিয় দেশবাসী, আমার প্রাণ প্রিয় দেশের মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, ছোট বড় সবাই মিলে সবার জন্য আজকের আমি প্রতিনিয়ত অন্তত কথা বলার চেষ্টা করছি। যোগসাযোগে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করি এবং করছি। সেই জন্যই বোধহয় প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে আমি লাইভ করছি। জানি না কেমনটি লাগবে আপনাদের, জানি না। তবে যারা এখনো পর্যন্ত জয়েন করেননি, মনে হয় আপনারা জয়েন করবেন, আমার বিশ্বাস। এই বিশ্বস্ততার জায়গা থেকে আমি বলছি যে ভিডিওটা উপরে টানে না টেনে অন্তত আমার কথা একটু আপনারা শ্রবণ করবেন বলে আমি ব্যক্তিগতভাবে আমি আশা পোষণ করছি। যে এখনো পর্যন্ত আমার লাইভে অংশগ্রহণ করেননি, তারা অংশগ্রহণ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সর্বোপরি আপনারা আমাকে শেয়ার দিয়ে অন্তত ভিডিওটা মানুষের ধারস্থে ভিডিওটা শেয়ার করে দিবেন বলে আমি আশা রাখি। আমি শামসুল ইসলাম সৌজার কন্টিনিউ সার্বক্ষণিক বিষয়বস্তু নিয়ে প্রতিদিন একটার একটা ঘটনা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হই। চরম বাস্তবতা, সমসাময়িক বিষয় নিয়ে আজকের আপনাদের সম্মুখে আমি শামসুল ইসলাম সৌজার আমি আপনাদের সম্মুখে হাজির হই। যে এখনো পর্যন্ত জয়েন করেননি, লাইভ যে দেখছেন, আমি বলতে চাই যে অবশ্যই আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সেই লক্ষ্যে আজকের আমি আপনাদের সম্মুখে লাইভ এসেছি। আমি শামসুল ইসলাম সৌজার। আমি বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যারা বাংলা ভাষা বুঝে, বাংলা ভাষায় সর্বোপরি একজন জয়েন করবে বোধ হয় আমার আশা। তো আমি দেখতে পাচ্ছি জয়েন করছে বা করতেছে। ইনশাল্লাহ ভিডিওগুলি সবাই দেখছে, এখন পর্যন্ত কেউ ভিতরে আসছে না। আপনার ভিতরে ঢুকে পড়ুন এবং লাইক কমেন্ট। আই হাই জেড আই কামাল, আমার কলিজার টুকরা কামাল, অনেক দিন পরে কেমন? হ্যাঁ আসি ভালো। কামাল ভালোই আছে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামাল এ হচ্ছে
একজন জাতীয় নেতা আমরা বলতেই পারি, ও বিএনপির একজন স্বেচ্ছাসেবক লীগের অন্যতম বাংলাদেশের খালেদা জিয়ার এবং তারেক রহমান খুবই একনিষ্ঠ এবং ভালোবাসার বস্তু, যেটাই কামাল। কারণ ও একটা পর্যায়ে ওর ওয়েতে এক জায়গায় রাজনীতি করে এবং মোটামুটি সার্বিকভাবে আমাদের অনেক ছোট বয়সে যথেষ্ট পরিমাণে ওর ভিতরে কোনো হিংসা, দেমাগ, অহংকার, অ্যাজ ইউ লাইক জুলফিকার আলী ভুট্টোর মতো সব লোকের সাথে কামালের ওঠা বসা, কোনো আসলে সোনার চামচেও বড় হয়েছে এবং ও বিভিন্ন লোকের সাথে ওর ওঠা বসা, এবং কে বড় কে ছোট এ ব্যাপারে কামালের কাছে কোনো হিংসা নেই। অথচ আমাদের এলাকায় এমপি জুলফিকার আলী ভুট্টোর সেই ভাগ্নি জামাই, ওর জন্য সবাই দোয়া করবেন। অনেক সময় ও জয়েন করে না, আজকের জয়েন করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। তো আজকের যারাই জয়েন করছে ব্যক্তিগতভাবে, কামাল ও আদরের দুলারি আমার, ও জয়েন করছে, ওর জন্য ধন্যবাদ। এবং এমডি আজাদ জয়েন করছে, কোনো অংশেই কম নাই। তো মোটামুটি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ব্যক্তিগতভাবে কামাল, আমি কিছু কথা বলতে চাই, এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি অবজারভেশন করলে হয়তোবা দেখা যাচ্ছে যে যে হয়তো তোমার কথাও আমি শুনবো এবং আমার কথাও, কারণ আমি বয়স যেহেতু 60 হয়ে গেছে, কামাল কোন সময় হঠাৎ কি কখন মরে যায়, কারণ এই দুনিয়ার ভিতরে নিঃশ্বাসের শ্বাস নিঃশ্বাসের কোনো মানে ইয়ে নেই, যে কোনো সময় যে কোনো অবস্থাতেই মানুষ মরে যায়। কারণ নলছিরি ঝালকাঠিতে যারাই প্রতিভাবান ব্যক্তিত্ব ছিল, এখন নতুন প্রজন্মে, তরুণ প্রজন্মে তোমরা আসো এবং নলছিরিতে হাল ধরার মতো সেইভাবে তোমাদের এগিয়ে যেতে হবে এবং সেইভাবে পলিটিক্স করতে হবে। আর সর্বোপরি যে পর্যায়ে এখন বর্তমানে বাংলাদেশে অবস্থান নিয়ে আসো, আমার মনে হয় একদিন কামাল অবশ্যই তোমরা উইন করবে এবং সেভাবে সামনের দিকে যাবে বলে আমি আশা রাখি। তো আমি যে কথা বলতেছিলাম যে এখন বর্তমানে ভালোবাসায় সিক্ততা এবং মানুষকে হত্যা, জখম, খুন, রাহাজানি আমাদের কিন্তু এখন বর্তমানে হচ্ছে, অহরহ অহরহ হচ্ছে। কারণ আমাদের ভিতরে শান্তি নাই। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হলো যে বনানীতে প্রচুর পরিমাণে শ্রমিক তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছে এবং এই আন্দোলন শুধু শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন করছে। এবং হেফাজতে ইসলাম আমি যতটুকু জানি, চিটাগাং থেকে আরম্ভ করে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা আন্দোলন করছে। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে প্যারিসে এবং ইংল্যান্ডে আপনারা জানেন যে সর্বোপরি তারা আন্দোলন করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দেশে অশান্তি, নৈরাজ্য। এ ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে কল কারখানা টোটাল বন্ধ হয়ে যাচ্ছে, আন্দোলন হচ্ছে। দেশের ব্যাপারে অরাজকতা, অশান্তি, অসাধু ব্যবসায়ী, আমলা কামলা সব মিলে এখন তারা বর্তমানে তাদের মাথা নষ্ট। আমি শুনছি নাকি ওবায়দুল কাদের সাহেব উনি বলছেন যে আজকের ম্যাডাম খালেদা জিয়া উনি ওনাকে বের করার জন্য আজকের রাজপথে আন্দোলন করে একটি বিক্ষোভ মিছিলও করতে পারিনি। এটা আমাদের ওই যে কাউয়া কাদের যাকে বলে ওবায়দুল কাদের, এই ওবায়দুল কাদের সাহেব এই ব্রিফটা করেছেন। আর কাউয়াটা আমি বলি না, সেটা বলে হইল ওই যে টাকলা সুমন আছে, হলো হবিগঞ্জ বাড়ি, আপনি টাকলা মদন টাক, মানে এটাকে আমাদের বরিশালের ভাষায় বলা হয় মদন টাক। এই মদন টাক সংসদে বলেছে কাউয়া, তাহলে যেহেতু টাক বলেছে কাউয়া, তাহলে আমাদের বলতে তো আর কোনো সমস্যা, শিখিয়েছে এই বাস্টার্ডেরা সংসদ ভবনে আমাদের এগুলা শিখায়। একটা জেনারেল সেক্রেটারি আওয়ামী লীগের, তাকে বলে কাউয়া। আওয়ামী লীগের ভিতরে কাউয়া ঢুকেছে, তাহলে আমি কাউয়াই বলবো, কারণ শিক্ষা তো ওই যে মদন টাক আমাদেরকে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে ওবায়দুল কাদের সাহেব উনি বলছেন যে ক্ষমতায় থাকাটা খুবই দুরূহ ব্যাপার, কারণ বাহিরের চাপ আমাদের খুব অতি তাড়াতাড়ি এবং অতি দ্রুত বেগে বজ্রের মতো যেন ধেয়ে আসছে, কিন্তু এবং সেটা অচিরেই হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু বলছি না, কারণ
এই পরিবারতান্ত্রিকের যে সর্বোপরি কথাবার্তা এবং এই যে দালালি ফালালি আমলাগিরি কামলাগিরি এগুলির ব্যাপারে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে এই। তবে হ্যাঁ, এখানে কথা আছে, ভালো মানুষের পক্ষে অনেক লোক সে কিন্তু কথা বলে, এটাই স্বাভাবিক। আর ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আজকের আওয়ামী লীগ সরকার বর্তমানে ক্ষমতায় কিভাবে এসছে এদেশের মানুষ জানে, যেহেতু 15 বছর আগের কথা, এবং 15 বছর আগে স্টাইজে উঠে প্রধানমন্ত্রী বলেছিলেন 10 টাকা দরের চাউল, প্রতি ঘরে ঘরে চাকরি, এবং এই যে অসৎ উপায় অবলম্বন, আমি দেখছি যে অতি ভক্তি চোরের লক্ষণ। আজকের এই যে মিল্টন সমাদদার নাকি অ্যারেস্ট হয়েছে, আজকের আশ্রয় কেন্দ্র খুলে মানুষদেরকে নিয়ে ভিতরে, তারপরে তাদের কিডনি বিক্রি করতো, 600 লোক দাফন দিছে, সর্বোপরি সব মিলিয়ে এই যে ভক্তি এবং এই ভক্তিতে নিয়ে তাদের কথাবার্তায় সমস্ত সর্বোপরি আজকের সেই সমাদদার সাহেব উনি আশ্রয় কেন্দ্র খুলে ওখানে রাতের আধারে তারা মাটি দিয়েছে, প্রায় 7 থেকে 800 লোককে তারা মাটি দিয়েছে। প্রশাসন বিভাগ বলছে হত্যা করেছে। তো এখন আমি বলতে চাই যে বীরপুর এলাকায়, ওই এলাকায় যে ওসি আছে উনি কি নাকে তেল দিয়ে ঘুমায়? এটা একটা প্রশ্ন। কারণ ওসি সাহেবের উচিত ছিল যে আশ্রয় কেন্দ্র এখান থেকে, কারণ ওই এলাকায় যে কয়টি ওয়ার্ড পরিবেষ্টিত কয়টা থানা মিলে কিন্তু একটা জায়গা, কিন্তু এই জায়গায় যে আকাশ কুকাজ হচ্ছে সেটা কি ওসি মহোদয় জানে না? ডেপুটি কমিশনার উনি জানে না? উনি কি মুখে আঙ্গুল দিয়ে চুষে ওইখানে ভাব করে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে, আর ওখানে কি সিগারেট টানে? আসলে বিষয়টা হচ্ছে যে এই সমস্ত সবকিছু সবাই জড়িত, আওয়ামী লীগের লোক ক্যাডার জড়িত, প্রশাসনের লোক জড়িত, সবাই জড়িত। এখন বর্তমানে বেচারি তুমি এখন পড়ছো বিপদে, তারা এখন দৌড়ের উপরে। দেশবাসীকে বলতে চাই যে আজকে আমার যে কথা শুরু, সেটা হচ্ছে বনানীতে শ্রমিক প্রচুর পরিমাণে, আমি দেখেছি যে বনানীতে প্রচুর পরিমাণে শ্রমিক তারা আন্দোলন করছে, এবং বন্ধের জন্য। কেন বন্ধ দেওয়া হবে? ভাই, আপনি তো সোফা সেট আর জাজিমের ভিতরে এয়ার কন্ডিশন আইপিএস এর ভিতরে থাকেন, আপনি তো দেশের শ্রমিকের অসহায় লোকের জিনিসগুলি আপনার বুঝবেন না। কারণ তারা গার্মেন্টস যদি বন্ধ হয়, সেক্টর বন্ধ হয়ে যায়, ওই সব খানকির পোলারা যা 10 তলা 12 তলা বিল্ডিং আপনারা দিয়ে রাখছে, এবং গরিব অসহায় টিন সেটের ভিতরে যেই বাড়িটা করছে সেটাও যে দেখেন যে আজকে ডিসিআর এর জমি এবং লিজ নিয়ে তারা ওই সব কুত্তার বাচ্চারা বাড়ি করে, জানোয়ার বাচ্চারা, চাঁদাবাজরা, হারামিরা বাড়ি করে আজকে সেই বাড়িতে আজকের মনে করেন ভাড়া, একটা টিন সেট ভাড়া, সেই ভাড়া তারা দিতে পারে না, এবং 3 মাস 2 মাস হলে ওই ভাড়াটিয়াকে তারা লাথি মেরে আউট করে দেয়। চরম সত্য কথা। জাসমিন 1 মিনিট অপেক্ষা করুন। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকে শ্রমিক অবহেলিত, অবাঞ্ছিত, এবং তারা যথেষ্ট পরিমাণে জীবনের সাথে যুদ্ধ করে তারা কিন্তু জীবনযাপন করছে। এমন অবস্থায় ওই ভাড়া দিতে পারে না বিধে তাদেরকে আউট করে দেওয়া হয়, এবং তারা কিন্তু আজকের অসহায়, আজকের ঘর ভাড়া দিতে পারে না, খেতে পারে না, পড়তে পারে না, রাতের অন্ধকারে তারা নাইট করে, এবং সেই গার্মেন্টসের ভিতরে এত কষ্ট তিতিক্ষার ভিতরে তাদের জীবনযাত্রা, কিন্তু তারা এটা করেও যদি জীবিকা নির্বাহ করে তাও ভালো, কিন্তু গার্মেন্টস সেক্টর টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কি করতে চাচ্ছে দেশে প্রধানমন্ত্রী, আমি জানতে চাই স্পষ্ট ভাষায়। কারণ দেশটা এখন বর্তমানে কোন দিকে যাচ্ছে, বিষয়টা হচ্ছে যে পরিবারতন্ত্রের যারা নবাব সেজে বসে আছে গণভবনের ভিতরে, বলছে যে এই গণভবনটা এত সুন্দর, এখান থেকে যেতেই মনে চায় না, কারণ চতুর্দিকে সরকারি জমি তো, আর পুকুর টুকুর আছে, বিভিন্ন রকমের সরঞ্জাম আছে, ওখানে থেকে থেকে টোটাল সর্বোপরি ওখান থেকে আর এই গদি থেকে যেতে মনে চায় না। জি আসো, সেটা বিএনপির বেলায় হোক, আওয়ামী লীগের বেলায় হোক, সর্বোপরি আমি সবাইকে বলছি, কারণ আমি পরিবারতন্ত্রের ভিতরে কোনো রকম লিপিবদ্ধ না, এবং যে যখন যা করছে
আমি তার বিরুদ্ধে আমি সোচ্চার, এবং সেই জন্য আমি কথা বলার চেষ্টা করি স্পষ্ট ভাষায়, তাতে আমার মৃত্যু হয় হোক। কারণ এই মৃত্যুর ভয় দেখিয়ে আমার কোনো লাভ নেই। কারণ আমার যখন 7-8 বছর বয়স, তখন মোল্লারহাট নয়, গোটা নলছিরি ঝালকাঠিতে ভুট্টো ভাই ক্ষমতা করে জাতীয় পার্টির সময় যা খেলছি, আর খেলার কোনো প্রয়োজন নাই। খেলাধুলা শেষ, সত্য কথা বলে যদি ফাঁসি হয় হোক, ফাঁসি যদি হয়ে যায় তাহলে হোক, সমস্যা নেই কোনো, কিন্তু সত্যি কথা বলি। কারণ কোনো দালালি, তেলবাজি, মালিশ, এইগুলি আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। আর এগুলি আমার পক্ষে কোনো প্রকার তেল মালিশ করাও সম্ভব নয়। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলছি, আমরা খেয়ে পড়ে সুন্দর করে আমরা কিন্তু একটি পরিবারে বাস করতে চাই। আমাদের বেশি কিছু প্রয়োজন হয় না। তিন বেলা 3 মুঠো ভাত এবং কাপড় চুপড় পরে নিত্য নতুন সজ্জিত অবস্থায় কোনো রকম দিন যাপন করে আমরা কিন্তু বেঁচে থাকতে চাই। দেশবাসীকে বলতে চাই যে আজকের অসহায় শ্রমিকেরা তারা কত কষ্ট করে। আমার মাই বলবো, আমার মা ইট ভাটায় কাজ করে, ইট ভাটায় কাজ করার পরে হাতে ঠসকা পড়ে গেছে, খেতে পারে না, কারো দ্বারে ভিক্ষাও চেতে পারে না, ভিক্ষা চাইতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়। আজকের তারা আমাদের এই বাংলাদেশের সম্পদ, ট্যাক্সের পয়সায় যারা চলে, ট্যাক্সের পয়সায় যারা চলতেছে, তারা কিন্তু আজকের কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হচ্ছে। প্রধানমন্ত্রী যখন গণভবনে বসে, তার পাশে চাটুকা আমলা বসে বসে তাকে এমন পুশিং টুসিং দিয়ে টিয়ে এমন অবস্থায় যে সর্বোপরি তারা বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন টাকা তারা কিন্তু আত্মসাৎ করছে। দেশবাসীকে বলতে চাই, সোচ্চার হতে হবে। এই পরিবারতন্ত্র থেকে আমাদের রোধ পেতে হবে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সুন্দর করে একটি দল গঠন করে আজকের বাংলাদেশে সর্বোপরি আমরা আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলার চেষ্টা করি। আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা জানেন যে প্রতিনিয়ত ঘন্টার পরে ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড আমি কিন্তু লাইভে এসে কথা বলার চেষ্টা করি, এবং আপনাদের পাশে থেকে আমি লাইভ করার চেষ্টা করি। কেউ যদি মারতে আসে, কেউ যদি কিল ঘুষিয়ে আমাকে যদি গুলি করতে আসে, আপনারাই আমাকে সেভ করবেন, আপনারা আমাকে বাঁচাবেন। কারণ আমি নিরপেক্ষভাবে আমি কথা বলার চেষ্টা করি। এবং যে যেখান থেকে জয়েন করছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নিত্য নতুন আপডেট, কারণ আপনি তো মরবেন, আমিও মরবো, তাই না? নতুন করে নতুন প্রজন্ম জন্ম হচ্ছে, কথা তো সৃষ্টি হচ্ছে, কথা চলে যায় আবার কথা আসে। আমরা তো দেখেছি যে এই বাংলাদেশে এই 71-এর পরে, আজকে 23 বছর পাকিস্তান শোষণ করার পরে, আজকের 71-এর স্বাধীনতার পরে যারা দেশ দিয়েছে, সেক্টর কমান্ডার অফ চিফ কর্নেল উসমানী সাহেব যে কষ্ট করেছেন, এদের নাম আজকের মুছে গেছে খাতা থেকে। কত কষ্ট করেছে দেশের মাওলানা আব্দুল হামিদ বাসানি, উনি কষ্ট করেছেন, এবং শেরে বাংলায় এম ফজুল হক জলিল সেক্টর কমান্ডার সহ টোটাল সর্বোপরি তাদের শ্রদ্ধা বলে, এবং এদেশের মুক্তিযোদ্ধা যারা মরে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, কিন্তু আজও পর্যন্ত তাদের কথা হচ্ছে না। এখন মুক্তিযুদ্ধ হচ্ছে আসমানের দাউল, অর্থাৎ 60 দশকে যাদের জন্ম 7 বছর 6 বছর বয়স ছিল, যেটা টাকলা সুমন বলেছিল, সংসদের ভিতরে বলেছিল যে যে আসমা না, সরি, আপনার ওই যে সেটা হলো পিরিজপুরের যে এমপি, তো যে তার বয়স হলো 60, কিন্তু 60 বছর স্বাধীনের সময় বয়স ছিল 10 বছর, সে মুক্তিযোদ্ধা হয় কিভাবে? তো এই রকমের কতগুলো জিনিস আছে, সে সংসদে বসে আজকের এই টাকলা সুমন উত্থাপন করে, আসলেই সত্য, কিন্তু ও কতটুকু সত্য মিথ্যা সেটা আল্লাহই জানে। তো সেটা যে যতটুকু পানিতে নামবে সে ততটুকু ভিজবে। যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করেন। নূর আলম খান, হ্যাঁ নূর আলম মামা, তুমি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমার মামা খুবই ভদ্র, এবং নারায়ণগঞ্জের 7 মাইল এলাকায় তার সে বাসিন্দা, জয়েন করছে অবশ্যই। সবাই একে একে আমার লাইভে আপনারা অংশগ্রহণ করবেন। দেশবাসীকে বলতে চাই যে দেশ এখন বর্তমানে যে অবস্থাতে দেশ চলছে, পরিবারতন্ত্রের আমলা দালাল কামলা সর্বোপরি পরিবেষ্টিত, সেভাবে কিন্তু দেশের এভাবে করে চলছে। হ্যাঁ, কেমন আছেন মামু? অবশ্যই মামা ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছে। এবং আপনারা জানেন যে বগুড়াতে এখন বর্তমানে উপজেলা নির্বাচন চলে। আমি এই নির্বাচনে অ্যাটেন্ড, এবং টোটাল সর্বোপরি বাংলাদেশের 64টা জেলা, 8টি ডিভিশন, 12টি সিটি কর্পোরেশন এবং 4529টি গ্রাম সহ টোটাল
প্রতি পাড়া গায়ে মহল্লায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে এবং সর্বোপরি আপনার সর্ব জায়গায় যে মানুষের কথা যখন শুনি তখন এই কথাগুলি আমাদের উত্থাপন করতে হয়। ব্যক্তিগতভাবে বলতে হয় যে আজকের পেপার পত্রিকায় যখন আমরা দেখি, পেপার কাটিং যখন পড়তাম প্রস্তুতে, আমরা দেখি যে আজকের মানুষ মরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়, সমস্ত সবকিছু মানুষগুলি বিলীন হয়ে যাচ্ছে। ডিএমপির মতো জায়গায় মানুষ হত্যা হচ্ছে, খুন হচ্ছে, জখম হচ্ছে। এর থেকে আমাদের রোধ হতে হবে এবং আন্দোলনের জন্য এখন বর্তমানে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আজকের পালাবার জায়গাও তোমরা খুঁজে পাবে না, সেটা কিন্তু বিএনপি আলারা বলছে। আবার কিন্তু আওয়ামী লীগ আলারা বলছে যে আন্দোলন তারা করতে পারছে না, ম্যাডাম খালেদা জিয়াকে এখন পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল পর্যন্ত তারা করতে পারেনি। আসলে দেশ এখন বর্তমানে কোথায় চলছে, আর এই দেশের ব্যাপারে আমলা কামলা পরিবারতন্ত্রের দালালগুলি সমস্ত সবকিছু গণভবন ছেয়ে গেছে এবং সর্ব জায়গায় তারা সেভাবে পরিবেষ্টিত হয়ে আজকের আমরা কিন্তু এই সাধারণ পাবলিক, শ্রমিক এবং কৃষক, মেহনতি জনতা, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আজকের মরে যাচ্ছি অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত এবং মানুষের ঠেলা গুতা উষ্টা খেয়ে এই পর্যন্ত আমরা কিন্তু চলে আসছি। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই যে সাহস রাখুন। আপনার সাহস রাখতে হবে। মুক্তিযুদ্ধের সময় যেভাবে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেক্টর কমান্ডার অফ চিফ কর্নেল ওসমানীর মাধ্যমে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলি, সহযোগী সেক্টর কমান্ডার আমাদের ছিলেন এবং মেজর জলিল সাহেবের ডাকে আমরা, মেজর জিয়া সহ টোটাল যারা ডাক দিয়েছিল সেই ডাকে কিন্তু আমরা পড়েছিলাম। কিন্তু নেতৃত্বের বেলায় যখন যারা বর্তমানে টপকিয়ে হয়তো দুই একটা ভাষা প্রয়োগ করে যারা হয়তো স্বাধীনতার বড় বড় ডাক দিয়েছিলেন, তাদের নামটা উচ্চারণ হয়। ভাই, আমার বাড়ির পাশে কলিমদ্দি সলিমদ্দি, তাদের ডাকে তারা লুঙ্গি পরা ছিল, গামছা বেঁধে যখন মাথায় গামছা বেঁধে যখন মুক্তিযোদ্ধার ডাকে সাড়া দিয়েছিল, পড়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা সোচ্চার অবস্থান তৈরি করেছিলাম। আজকের এই মুহূর্তের জন্য কিন্তু আমাদের কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, মোস্ট ওয়েলকাম এমডি আরিফ ভাই। প্রতিনিয়ত আরিফ ভাই খুবই ভালো লাগে, মনে হয় যে একটি নীর, এখানে কুরের ঘরের মতো সেই নীর। আরিফ ভাই, আপনি এখানে এসেছেন, আপনাকে দাওয়াত, আপ্যায়ন এবং কি করতে পারি আপনার জন্য। তো অবশ্যই লাইভটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আরিফ ভাই হচ্ছেন বগুড়া সদর উপজেলার ঠিক সাবগ্রাম ইউনিয়নের একজন দেরগোলার একজন বাসিন্দা, যথেষ্ট পরিমাণে ভালো মানুষ। ওনার জন্য দোয়া করবেন এবং আরিফ ভাই, ঠান্ডু ভাই, জাকির ভাই, টোটাল সহ আমি এবং শ্বশুর এলাকার, আমি তো বগুড়ার জামাই হিসেবে সবাই আমাকে ভালোবাসে, জানে এবং সর্বোপরি এদেশের শ্বশুরালয় বগুড়া জেলা খুবই সুন্দর। এটা তো ছিল 1962 সালে ছিল বগরা। ওই বগরা, আমি একটু বগুড়ার কথা বলি। এই যে বগরা শাসন করতো 1982 সালে, বগরা শাসন করার পরে তারপরে এই ব্রিটিশ যখন আসলো তখন কিন্তু এই বগরা থেকে বগুড়া নামকরণ হয় এবং এই বগুড়া সদর থানাধীন উপজেলা নির্বাচন চলে। তিনজন ক্যান্ডিডেট একটু বাসা বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি লাইভে আছি তো, একটু পরে ফোন জানাইতেছি, দাও। একটু ফোন আসছিল, না হইলেই নয়, হয়তো গার্জিয়ান মা ফোন দিতে পারে, বেয়াদবি মাফ করবেন, আমি আবার লাইভে। তো এখন যে কথা বলতেছিলাম যে বগুড়া সদরে তিনজন ক্যান্ডিডেট, রনি ভাই সহ এবং লিটন পোদ্দার এবং বর্তমান যে 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 উপজেলা চেয়ারম্যান শফিক ভাই, যথেষ্ট পরিমাণে তিনও ক্যান্ডিডেট ভালো এবং যেহেতু নিরপেক্ষ ভোট, বিএনপি তো ভোট বর্জন করেছে, তো এখন এদের একটা নিরপেক্ষ ভোট, সেই ভোটে অংশগ্রহণ করে 146টা কেন্দ্র এবং 11টি ইউনিয়ন পরিবেষ্টিত সদর, আপনারা সবাই ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। সেভাবে আপনার ভোট কেন্দ্রে যে ভোট দিবেন। তো আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং এই শ্রমিক আজকের বনানীতে যে কথা বলছিলাম, বনানীতে এবং চিটাগাঙে তারা কিন্তু আজকের যথেষ্ট পরিমাণে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি থেকে তারা কিন্তু পিছুটান দেয়নি। তো এখন কথা হচ্ছে যে আজকের যখন কোনো আন্দোলন হয়, আন্দোলন হওয়ার পরে কিছুক্ষণ পর আন্দোলনটা বন্ধ হয়ে যায় বা আন্দোলন স্টপ হয়ে যায়। কারণটা হচ্ছে যেহেতু এই আন্দোলনের যেই যারা আন্দোলন করছে এবং আন্দোলনের নেতৃত্ব যারা, তারা কিন্তু একটা চাটুকা, আর তারা কিন্তু একটা পরিবারতন্ত্রের কিছু সংখ্যক দালাল আছে। কারণ এই আন্দোলনটা শ্রমিকরা যখন করায় বা করে, তখন আন্দোলন যারা করাচ্ছে এবং মালিক পক্ষ বা শ্রমিকের যে নেতৃবৃন্দ, তারা আমলা এবং সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে আবার বলে, শ্রমিকদেরকে বলে তোমরা আবার চলে আসো, তোমরা আবার চলে এসো। এই যে চিটারিয়ার বাটপারিয়ার এই রাজনীতি ভাই, বাংলাদেশের ভিতরে পরিবারতন্ত্র এমন ভাবে আকৃষ্ট হয়ে আছে যেগুলি আসলে ভাষায় প্রকাশ করার মতো না।
সব ক্ষেত্র বিশেষ রাজনীতি আমাদের বিশাল একটি সংকট। আর বিরোধী দল বিএনপি, যেহেতু কামাল এখানে জয়েন করছে, ও আমার ছোট ভাই, হয়তোবা কামাল বিএনপি স্বেচ্ছাসেবক লীগের সে বাংলাদেশের যুগ্ম সম্পাদক, আমি তাকে স্যালুট করি, যেহেতু ছোট ভাই হইলেও সে একটা পর্যায়ে আছে। তো কামাল জয়েন করছে, তো সেই হিসাবে আমি বলতে চাই যে আসলে সত্যি কথা যে বিএনপির যে আন্দোলনটা কামাল, তোমরা সেইভাবে এমনভাবে একটু সুসজ্জিত করো যাতে করে যে কথাটা যে কাউয়া কাদের সাহেব বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, যে আন্দোলনটা সেভাবে বিক্ষোভ হচ্ছে না, কিন্তু বিক্ষোভটা করার জন্য তুমি তারেক রহমান সাহেবকে ফোন দিয়ে এবং মোটামুটি তোমরা নিজেরা বসে এবং অলরেডি স্বেচ্ছাসেবক লীগ দল সর্বোপরি সব মিলে আন্দোলনের, যেহেতু মামুনুল হক বেরিয়েছে, সর্বোপরি এখন মোটামুটিভাবে উচ্চবাচ্য না করে সুন্দর একটা সুন্দর পর্যায়ে এবং শালীনতায় মানুষদেরকে কনভার্টেড করে একত্রিত করে তারপরে তোমাদের কিন্তু সেইভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে। মিস্টার কামাল যে কথা বলতেছিল, আরিফ ভাই ওয়েলকাম, জয়েন করার জন্য ধন্যবাদ, নুর আলম বাবু সহ। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকে আমরা অনেক পিছে, আমাদের ভিতরে এই যে কাদা ছড়াছড়ি এবং আমরা একের অপরের উপরে যেভাবে আসক্ত এবং একে অপরের উপরে যে রাজনৈতিক ক্যারিয়ার থেকে বলতে চাই যে অনেকে আছে কেউ ভালো কিন্তু কেউ চায় না, সহ্য হয় না। যেমন আমি এখানে কথা বলতেছি, আমি কেন কথা বলি, দরকারটা কি, আমি এত সুন্দর কথা বলি কেন, সে কি করতে চায়, এবং আপনি তাদের সম্বন্ধে জানেন যে কথা বলছেন। কাইলা মারাক মহতাই কমেন্ট বক্সে লেখছে যে আপনি তাদের সম্বন্ধে জানেন, তারা বিগ বিগ বড় বড় হেডামওয়ালা লোক এবং তারা পলিটিশিয়ান, এবং সর্বোপরি আপনি দেশের ব্যাপারে কি উন্নয়ন করতে চাচ্ছেন এবং দেশে কি হতে চাচ্ছেন। আমি বলছি ভাই আমি কিছুই হতে চাচ্ছি না, কিন্তু সাংবিধানিক অধিকার ক্ষেত্রে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং আমি হচ্ছে গিয়া বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের ট্যাক্স দেই, ট্যাক্স দেই, আয়কর দেব, সর্বোপরি তো দেশের ভিতরে যে আমি দিচ্ছি, এই গভর্নমেন্টকে যে দিচ্ছি, তাহলে গভর্নমেন্টের ব্যাপারে কি আমি কথা বলার কোনো অধিকার আমার থাকবে না? তাহলে আমি দেশ স্বাধীন করলাম কেন? আমি কথা বলতে পারবো না যে ওসি আমার কাছ থেকে টাকা চায়, ডিসি টাকা চায়, আইজিপি আমার কাছ থেকে টাকা চায়, ডিটেকটিভ ব্রাঞ্চ সমস্ত সর্বোপরি আমাকে নিয়ে নির্যাতন করতেছে, আমার টাকায় দিয়ে চলে, তারা যদি আমাদের নির্যাতন করে তাহলে কেন কথা বলতে পারবো না? ভাই তার মানে তারা যা করবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না? এটা একটা কথা হলো? গঠনমূলক ভাবে কথা বলি, প্রধানমন্ত্রী সেও জানুক যে আমি যে কথাগুলি বলছি, কামলা আমলা সর্বোপরি দল বিরোধী দল সব মিলে যে কথাগুলি বলছি সেটা রাইট, এবং আমি যে কথাগুলি বলছি সেটা আমার অধিকার আদায়ের লক্ষ্যে, দেশের মানুষের, গণমানুষের, জনগণের সেবাদান লক্ষ্যে, এবং আমি আমার ওইতে আমি কথা বলছি কারণ এদেশের একজন সুপ্রতিষ্ঠিত আমি একজন নাগরিক, আমি এদেশে ট্যাক্স দেই। তাহলে আমার ট্যাক্সের পয়সায় যদি তাদের বেতন হয়, যে কথা বঙ্গবন্ধু বলেছিল যে যে শ্রমিকের টাকায় দিয়ে তোমার বেতন হয়, তাকে সম্মান করতে শিখো এবং তাকে সম্মান দিয়ে কথা বলো, যাদের বেতন, যাদের টাকায় তোমাদের বেতন হয়, বিলাসিতা করো, তাদেরকে সম্মান দিয়ে কথা বলো। তাহলে আমি নাগরিক হিসেবে আমার কথা বলার রাইট, আমি কথা বলবো, এবং কথাটা বলবো রাইট, এবং কথা বলবো পজিটিভ, এবং কথা বলবো এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, রিক্সাওয়ালা, লেবার, হকার, এদের বিষয় নিয়ে। তৃতীয় লিঙ্গ, 36 ধর্ম বর্ণ নির্বিশেষে নির্যাতিত, নিষ্পেষিত, জেলখানার ভিতরে আজকে যারা বিরোধী দল সহ যারা জেলের ভিতরে এখন বর্তমানে যারা আছে, তাদের বিরুদ্ধে কথা বলবো, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকেও তারা ক্ষমতার সেভাবে অনেক তৃণমূল পর্যায়ে তারা বর্তমানে খুবই কষ্ট করছে এবং তাদেরকে উপরমহল নেতারা ব্যবহার করছে। তো এই বিষয়াদি নিয়ে সর্বোপরি আমি কথা বলবো, আমি দেশের নাগরিক, আমি কথা বলবো, এবং তাতে আপনাদের জলে কেন, আপনিও বলুন। আমি যেভাবে কথা বলছি আপনি রাইট, আপনি কথা বলবেন। আপনি কথা বলবেন না কেন? আপনি দেশের নাগরিক, আপনি মুক্তিযোদ্ধা, আপনি দেশে মুক্তিযুদ্ধ করেছেন, আপনি 11টা সেক্টর কমান্ডার, 11টা সেক্টর সহ সেক্টর সহ একটা সেক্টরের সাথে 6টা সেক্টর ছিল। এই সেক্টর সহ কিভাবে আপনি এদেশে মুক্তিযুদ্ধ করে দেশ এখন সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না যাচ্ছে সেটা বিষয় নয়, কিন্তু আপনি তো আপনার ওইতে আপনি কথা বলতে হবে। আপনি যাকে ভোট দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে চেয়ারম্যান আপনাকে ঠিক মতো গম দেয় কিনা, আপনাকে ঠিক মতো কাবিকা দেয় কিনা, এবং আপনি ঠিক মতো সেবা পাচ্ছেন কিনা, স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা কেমন, এবং এনজিও সংস্থা থেকে আপনি কোনো বেনিফিটেড আপনার আছে কিনা, উপজেলা চেয়ারম্যান সহ ডেপুটি কমিশনার সহ আপনি আপনার অধিকারের কথা আপনি বলতে পারবেন না? কেন পারবেন না বলেন আমাকে, বলেন কেন পারবেন না? পারতে তো হবেই।
ভয় পান, ভয় পাইতেছেন আপনার বাড়ির পাশে নেতা আপনাকে গুণ করে মারবে, এই ভয় পান। ভাই আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে, ক্ষমতার বাইরে, সবাইকে বলছি যে তরুণদেরকে হাতে পিস্তল উঠিয়ে এবং তাকে অন্য বন্ধু বান্ধব অন্য রাজনীতিবিদকে আপনি অযথা তাদেরকে বেয়াদবি শিক্ষা দিয়েন না। কারণ এখন ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপান এবং বয়স্ক লোকের সামনে যেই ব্যবহারগুলি করছে সেটা আসলেই কিন্তু ব্যবহারের যোগ্য নয়। ওয়েলকাম, তাকে যাকে স্মরণ না করলেই নয়, সে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মচারী ইউনিয়নের একজন সভাপতি গোলাম রাসেল নয়ন, আমার কলিজার টুকরা। এ সম্বন্ধে কিছু বলতেই হয়। গোলাম রাসেল এবং ঢাকা সিএমএম কোর্টে এখন বর্তমানে স্টেওনো ও যথেষ্ট পরিমাণে আমি পরিচয় করাই দিলাম বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, ওকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও কিন্তু এখন বর্তমানে ওই ইউনিয়নের স্টেওনো ওদের একটা সংগঠন আছে, আপনি যে সিএমএম কোর্ট, আপনি তো বুঝতেই পারছেন ওর কাছে এমন পাওয়ার, ইচ্ছে করলে মনে করেন আসামি ধরে নিয়ে খয়ের ভিতরে ঢুকানো। এই যে জয়েন করছে গোলাম রাসেল নয়ন, ওকে দেখে রাখুন, ইচ্ছা করলে কিন্তু পারে, বিশাল ক্ষমতা অধিকারী ওখানে। কারণ সেই সিএমএম কোডের সেই কর্মচারী সিএমএম কোডের এবং টিওনো স্টোনো অ্যাসোসিয়েশনের সে এখন বর্তমানে প্রেসিডেন্ট এবং মোটামুটি ও সংগঠনের সাথে জড়িত, এবং ও স্টোনো। তো ও জয়েন করছে, ওকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। ব্যক্তিগতভাবে যে যেখান থেকে, এলাকা নওশরী ঝালকাঠি আমার জন্মলগ্ন, এবং আমি দেশে গিয়েছিলাম আপনি জানেন না, প্রায় 20-22-25 বছর পরে এলাকায় গিয়েছি, এবং এই নয়ন ওকে আমি হইতে দেখছি, ওর যে বড় ভাই তাকেও হইতে দেখছি। এই যে কামাল এখন বর্তমানে স্বেচ্ছাসেবক দলের বাংলাদেশের অন্যতম একজন নেতা, জাতীয় নেতা, ও আমার বয়সে ছোট এবং সর্বোপরি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট অপরারিয়াম আমাকে আমার এলাকা থেকে, গ্রাম থেকে আমাকে অনেকে সবাই করেছে, এই জন্য ধন্যবাদ। কারণ এই নয়ন ওকে আমি কোলে পিঠে করে আমি দেখেছি, এবং সেভাবে ওর মামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম ভাই, সেই 92 সালে আমি তার নির্বাচন, 92 সালে তখন আমি আলম ভাই টোটাল নির্বাচন করেছি, এবং সেখান থেকে ওরা হয়ও নাই, তখন বহুত আগে ছোট ছিল। তো সে থেকে নয়ন জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। ওর কোর্টে আমার একটা মামলাও আছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে আজকের এই মুহূর্তের জন্য আমরা শান্তিতে, স্বস্তিতে এবং মানুষের ভালোবাসায়, সিক্ততায় আমরা কিন্তু বেঁচে থাকতে চাই। অনেকে আছে বাংলাদেশে একটি পরিবার, আমি মনে করি একটি পরিবার, কিন্তু আজকের যারা জয়েন্ট করছে আমি কেমন করে বলবো তাদের বিরুদ্ধে কথা, কি করে বলতে পারি? কারণ আমার এই ভাইরা কেউ বিএনপির সাথে, কেউ আওয়ামী লীগের সাথে, কেউ জাতীয় পার্টির সাথে, কেউ জামাতের সাথে, শিবিরের সাথে। আমি যদি কথা বলি, কালকের বলবে যে ভাই আপনি আমার সাথে কথা বলেন, আমার বাসায় আপনি আসবেন না, আপনার সাথে শেষ। কারণটা এমন ভাবে দাঁড়িয়েছে যে আজকের আমি এই সোলজার কথা বলতে গেলেও আমি কিন্তু একটা ব্যারিকেডের ভিতরে কিন্তু অবস্থায় আছি। তবে আমি এইসব ভাইদেরকে বলতে চাই, কলিজার টুকরা ভাইদেরকে বলতে চাই, আপনারা বিশেষ করে তোমরা যেই দলের সাথেই সম্পৃক্ততা রাখো না কেন, সেই দল আদর্শিক, এবং এমনই একটি দলের ভিতরে আদর্শিক দলের সাথে সংশ্লিষ্টতা অবলম্বন করতে হবে যে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলতে হবে। মানুষের অধিকার আদায়ের লক্ষ্য কেমন? যেমনটি হচ্ছে, যদি কোনো নির্যাতিত, নিষ্পেষিত এদেশের জনগণ এবং প্রত্যেকটি কৃষক, শ্রমিক, সর্বোপরি তাদের যদি কোনো রকম ক্ষতি সাধন হয়, তাদের পক্ষে যে আমাদের কথা বলা উচিত। আমি যেটা মনে করি, যে দলই যে করুক না কেন সমস্যা নাই। যেমন আমি যদি দল গঠন করি, বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে এবং অধিকার আদায়ের লক্ষ্যে কৃষক, শ্রমিক, জনতাকে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে এসে বাংলাদেশে যত ভাইরাস, এই ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে, এবং সবাইকে সম্মিলিতভাবে সকলায়, সব শ্রেণী, দলমত নির্বিশেষে 36 জাতি, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বাংলাদেশে 20% বা 10% যারাই আছেন সবাইকে নিয়ে একটি সুন্দর, একটি সমৃদ্ধশালী, একটি সুন্দর আদর্শিক দেশ হিসেবে বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব বলে আমি এই প্রত্যাশা রাখি। বিশেষ করে আমার এলাকা নলছিরি ঝালকাঠিতে দেখেন, যত বড় মাপিরই নেতা হন না কেন, আপনার কিন্তু একটা টিকিট নিয়ে ওই এলাকায় কিন্তু নির্বাচন করতে হবে। এ ব্যাপারে যারা জয়েন করছে তারা, কামাল, আমি একটু কথা বলতেছি, না বলি নয়, এখানে মাইন্ড করার কোনো কিছু নেই। যেহেতু অনেকে বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা এখন বর্তমানে বিগ লিডার, জাতীয় নেতা। আমি বলতে চাচ্ছি এটাই, আজকে নলছিরি ঝালকাঠিতে একটি দল গঠন হলো না,
ব্রিটিশের পর থেকে, স্বাধীনতার পর থেকে নলছিটি জলকাঠিতে কোনো দল গঠন করা হয়নি। গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে এদেশে একটি দল, নলছিটি জলকাঠি এমনই একটি জায়গা, বাংলাদেশের ভিতরে গোটা ব্রিটিশ যখন শাসন করেছিল, ব্রিটিশ যখন প্রথম পৌরসভা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের নলছিটি, এবং নলছিটিতে আমার জন্ম। নলছিটিতে জন্ম, ঝালকাঠি জেলা পরিবেষ্টিত, 10-20টি ইউনিয়ন, 2টি পৌরসভা, এবং সর্বোপরি এই সমন্বয় ওই এলাকার পার্লামেন্ট সংসদ সদস্য হচ্ছেন আমির হোসেন আমু 3 টার্ম বিনা ভোটে। এখন এই কথা বলার পরে তো টনক, আওয়ামী লীগের লোক আমাকে ধরবে, আপনি কথা বললেন কেন? লেট, একটু দাঁড়ান, ধৈর্য ধরেন। বিনা ভোটে, এ কথা তো আমি বলি না, এ কথা বলে বিএনপি আর, যেমন আমার ছোট ভাই কামাল স্বেচ্ছাসেবক দল করে বাংলাদেশের ভিতরে, জাতীয় নেতা, এরা বলে। কামাল আমার মাইন্ড করো না, কারণ আমি সর্বোপরি এই টকশোর ভিতরে সমস্ত সবকিছুই সবাই বিষয়টা উদ্ঘাটন করতেছি। বিনা ভোটে নির্বাচিত আমির হোসেন আমু সহ বাংলাদেশে 3 আসনে এমপি, তারা বিনা ভোটে তারা সংসদ সদস্য। এখন তো আমাকে ছুটে যাবে, আমাকে তো মারবে। ভাই কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই, কারণ আমি বলি না, এটা বলছে আর এক দল পরিবারতন্ত্রে, সেটা হলো বিএনপি। তারা বলছে যে আওয়ামী লীগ বিনা ভোটের সরকার। আবার আওয়ামী লীগ বলছে 77 সালে হানা ভোট দিয়ে 78-এ দল গঠন করে, তারা আবার কি জঙ্গিবাদ এদেশে তৈরি করেছে বিএনপি। আবার বিএনপি বলছে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে যে আওয়ামী লীগ পিছনের জালনা থেকেও দৌড়ে সারতে পারবে না, তাদেরকে পিষে পিষে এদেশের জনগণ প্রতিহত করবে। আবার ওবায়দুল কাদের সাহেব বলছে যে খালেদা জিয়া কে আজকের একটা বিক্ষোভ আন্দোলন দিয়েও তাকে বের করতে পারেনি, আন্দোলন সেভাবে তারা চাঙ্গা করতে পারেনি। কথার এক্সপ্রেশন দুজনের 2 রকম, একজনে ভেঙ্গিয়ে ডেঙ্গিয়ে হাত এমনে করে এই। আবার ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে যে হ্যাঁ, যে মাঠে দেখা হবে। আর ওবায়দুল কাদের সাহেব বলছে প্রথমে স্টেজে যে মানে বয়স হয়ে গেছে তো, মিসকি মিসকি হাসি, দাঁতের হাসি ফাঁক দিয়ে সব বের হয়ে যায়, উনি বলছে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভাই শামীম ওসমানের কথা আর ওবায়দুল্লাহ সাহেবের কথা, এটা কি এক হয়? শামীম ওসমান তো 1 পিস না, আওয়ামী লীগ না, তবে তার কথা বলছি, ব্যক্তি হিসেবে তার আলোচনা করছি। শামীম ওসমান সাহেব বলছে যে খেলা হবে, তোর জামাত, তোর বিএনপি, তোর হেফাজত সব নিয়ে আমি খেলবো, সেই খেলা থেকে ভারত পর্যন্ত সারা পৃথিবীতে এই খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো ওই খেলা হবে, আর এরা যে বলতেছে যে খেলা হবে, ওই খেলার সাথে কিন্তু এই খেলার কোনো মিল নেই। কারণ তারা যে শামীম ওসমান সাহেবদের কথা বলে যেটা গ্রহণযোগ্য হয় বা যেভাবে স্মার্টলি হয়, আর এই কথা এরাও যে বলে যে খেলা হবে, তার মানে এরা যে কাউয়া, এরা যে ওইভাবে কথা বলে, এটা কিন্তু আস্তে ধীরে এখন বর্তমানে সে বাংলার মানুষ কিন্তু সবাই। আর আমি যে বলছি কাউয়া সেটাও না, সেটা বলছে সংসদ ভবনের টাকলা সুমন, সে সংসদে বলছে যে আজকের এই যে কাউয়া 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 ঢুকে গেছে আওয়ামী লীগের ভিতরে। আমাকে গালি দেন কেন ভাই? আমি তো বলি না, আমি তো বলছি না, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, সংসদ ভবনে আপনার এমপি, মন্ত্রী এবং সংরক্ষিত আসনের মহিলারা যেইভাবে সিবাইয়া হিটাইট করে যে কথা বলে, এগুলো তো আমরা শিখি, আর শিখি বলেই তো আমি কথা বলতেছি। এই যে এক মহিলা সংসদে ভাষণ দেয়, প্রধানমন্ত্রী নির্দেশনা, নিত্য শোনা, নিত্য শোনা, নিত্য শোনা হবে নির্দেশনা। স্পষ্ট ভাষায় ল্যাঙ্গুয়েজগুলি সুন্দর করে বলতেও পারে না, দুঃখ লাগে, আবেগ প্রবণ অবস্থায় চোখের পানি জড়া। সর্বোপরি আমি আপনাদের সম্মুখে বলছি, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 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 উস্পুকর, মাননীয় স্পিকার, এইভাবে যে কথা বলি সেটাও কিন্তু তারা বলতে পারে না, তারা কিন্তু নেতা। আমি একটু লাইভে আছি তো, 10 মিনিট পরে ফোন দাও, একটু লাইভে আছি। তো ফোন আসছিল, আসতেই পারে, যদি আমার মা ফোন দেয় আমি ফোনটা ধরবো না এমার্জেন্সিলি, কারণ মানুষের তো গ্যারান্টি নেই সেকেন্ডের মধ্যে। ভালো মানুষ রাস্তায় গাড়িতে উঠেই দেন, পরের দিন হয় লাশ। এখন আর এক কথায় আসতে হয় ভাই, বাংলাদেশে বর্তমানে পেপারটা খুললি 10 জন 20 জন নাই, ট্রাকের সাথে, 3 হুইলারের সাথে, এর সাথে, ওর সাথে, সমস্ত সব 14 জন লোক মারা গেল ঝালকাঠিতে। 14 জন লোক মারা গেছে ভাই, আপনি কি বিশ্বাস করতে পারছেন যে 14 জন লোক মারা গেছে? আপনার তো লাগে না, লাগবে না, আপনার ভাই না, বোন না, কেউ না, আমার লাগে। আমার চোখে পানি আসে, আজকের আমার চোখের পানি, অজরে আমি কাঁদি।
যে আজকের এই 14টা লোক প্রত্যেকটা পরিবার থেকে হারিয়ে গেল। এদের মা বোন, এদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি, সর্বোপরি একটা লোকের উপরে একটা ফ্যামিলি, একটা পরিবার চলে। আর একটা পরিবার যদি মারা যায় তাহলে গোটা পরিবার শেষ। ওই ছেলে স্কুলে পড়ে, ইন্টারে পড়ে, এসএসসি পাস করার পর সে কলেজে পড়ে, ইন্টার পাস করার পরে কলেজে এডমিশন নিয়েছে, আইন বিভাগে নিয়েছে, সে ক্যাডারি পড়ে। আজকের কলেজে আজকের মৃত্যুর পরে তার সমস্ত সবকিছু বন্ধ হয়ে গেল, ছেলেটার লেখাপড়া শেষ হয়ে গেল। জীবনের তরে লেখাপড়া শেষ হওয়ার পরে মা বাপের মুখে কিছু দেওয়ার জন্য সে অসহায় ডাকাতে ঘুরে। আজকের তারা রিক্সা চালায়, অটো চালায়। এমতো অবস্থায় এই এই জিনিসগুলা আমাদের মাঝ থেকে এই লোকগুলা যদি হারিয়ে যায়, সেই লক্ষ্যে আজকে আমাদের কিন্তু সেইভাবে, আমি এইভাবে ভাবি। আর এইভাবে যারা এই ব্যাপারে যারা ভাবতো দেশ নিয়ে, মাওলানা ভাসানী সহ টোটাল সর্বোপরি যারা ভাবতো, এই সব নেতৃত্ব এখন বর্তমানে নেই, আসবে বলেও আমার মনে হয় না। গোলাম রাসেল লন, তুমি অবশ্যই থাকো, কামাল তোমরা সবাই থাকো। বিষয়টা হচ্ছে যে আজকের এই যে বর্তমানে যে নেতাগুলি চাটুকা, এই প্রধানমন্ত্রী গণভবনে যখন বসে থাকে, যখন ব্রিফ করে, আপনি দেখবেন চাটুকা কি, দুই সাইডে বাণিজ্য মন্ত্রী, এক সাইডে স্বরাষ্ট্রমন্ত্রী, এক সাইড। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আমার কাছে কথাগুলো খুব ভালো লাগে, উনি খুব জেন্টেলম্যান, খুবই ভালো মানুষ। এবং কাউয়া কাদের যাকে বলে, ওবায়দুল কাদের সাহেব এক সাইডে, এই সাইডে আবার দুইজন, মতিয়া চৌধুরী নাকি কন্যা, মানে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, আরে বাবারে বসে আছে। প্রাইম মিনিস্টার উনি কথা বলছেন, জয়েন করছেন, হ্যাঁ সিদ্দিকুর রহমান ভাই গতকালকে জয়েন করছে, আমার ভাই লক্ষ্মী ভাই, আমার কলিজার টুকরা। আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ আমার এই ফলোয়ার এখন বর্তমানে এখানে বোধ হয় 6 থেকে 7,000 ফলোয়ার আছে। আমি একটু ফলোয়ার বেশি থাকলে একটু কিন্তু আপনারা বেশিরভাগ আমি দেখছি যে মাত্র বাল হাসান, বাংলাদেশে দুইজন হাসান, একটা হলো বাল হাসান আর হলো সাকিব খান, কিং খান। ওর নাম হলো, আসল নাম হলো রানা, এবং কত বড় চিটা, নাম পরিবর্তন করে আজকে চলচ্চিত্রের ভিতরে সে কিন্তু কেরিয়ার অর্জন করতেছে। সাকিব আল হাসান যে বলে বিসমিল্লাহ রাহিম আর বলে আসসালামু আলাইকুম, এ হচ্ছে দেশের রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ এরাই দেশ চলে যাবে। আর একটা আছে গবেট মাকড়া, পায়খানা করে সুস্থতে পারে না, পুলিশ প্রশাসন বলে পুলিশ প্রসাদ, সেটা হচ্ছে বগুড়ার একটা খাসি, ছোট একটা কালিয়া ভর্তি, ওর বাপে এখন অটো চালায়, সেটা হলো হিরো আলম। টোটাল সর্বোপরি এদের কাছে দেশ চলে যাচ্ছে। পাগল ছাগল হোমরা, প্রস্টিটিউট, ননসেন্স এবং পতিতলার সমস্ত সর্বোপরি এদের কাছে এখন বর্তমানে দেশটা চলে যাচ্ছে। আর বুদ্ধিজীবীগুলা, কি বুদ্ধি! জাতীয় প্রেস ক্লাবে গেলে বুদ্ধির অভাব নাই, বসে থাকে, বড় বড় চুল, কানের দুল। হ্যাঁ আপনি ওখানে বসে আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ আমি এখানে লিখছি। আমি বোধার বাল লেখেন, আপনি সাগুয়াটা হইয়া লেখেন বই বইয়া। দেশ চালায় হিরো আলমের কাছে চ্যানেলের লোক, সময় চ্যানেলের লোক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। লজ্জা লাগে তুমারি তো সাংবাদিকতা চোদাও। বোম ক্যামেরা দিয়ে হিরো আলমকে জিজ্ঞেস করছে, ভাই বাংলাদেশটা এখন বর্তমানে কেমন চলবে? হিরো আলমকে জিজ্ঞেস করে বাংলাদেশ কেমন চলবে, তাও জিজ্ঞেস করে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স সাংবাদিক জার্নালিজমে অনার্স মাস্টার্স করা, সে জিজ্ঞাসা হিরো আলমের কাছে দেশ কেমনে চলবে। আবার তার নাম উচ্চারণ করে কে কে জানে? ওবায়দুল কাদের সাহেব বলে যে হিরো এবার জিরো হয়ে গেছে। সি 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 সি, দেশের কোনো খবর নেই। উচিত ছিল এই সব নেতাদের ইউনিয়ন পরিষদ নয়, আস্তে রাস্তায় হেঁটে 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 বিভিন্ন জায়গায় যে তারপরে সর্বোপরি প্রত্যেকটা লোকের যদি খবর নিত, তাইলে তারা কিন্তু এভাবে নেতৃত্বের জন্য অনেকটা মানুষের সুখ দুঃখে আগাইতে পারত। জয়েন করছে আমার কলিজার টুকরা ভাই এমডি মাহবুব আমার এখানে নয়নও জয়েন করছে, আমাদের ছোট ভাই কামাল ও হলো জাতীয় নেতা, ও জয়েন করছে। এবং সর্বোপরি আমার লাইভে ওর সবাই আমাকে ভালোবাসে, কারণ আজও পর্যন্ত এদের সাথে কোনোদিন আমার মুখ কালাকালি হয়নি। এবং সর্বোপরি আমরা একই জায়গায় এক বিছনে আমরা ওঠা বসা করছি। মাহবুব ওয়েলকাম, ধন্যবাদ। তুমি এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং লাইক দিবা। লাইকটা দিলে পরে আমার সেই সর্বোপরি আমার অনেকটা স্বস্তি হয় এবং সবাই শেয়ার করে দিলে সবাই ভিডিওটা পায়। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের এই পাগল ছাগল হোমরার কাছে দেশটা চলে গেছে, দেশ কিভাবে চলবে বলেন? তো যে কথা বলতেছিলাম যে চাটুকা সাংবাদিক প্রশ্ন করছে গণভবনে, প্রশ্ন করছে প্রাইম মিনিস্টার বসা, সাংবাদিক লাজু কাঁপতেছে, কাঁপে 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 কাঁপে। ম্যাডামের সামনে কোন জিনিসটা বলি, ভয় পায়,
কি হয় কি না হয় দেশের বাঘ যদি খেয়ে ফেলে। বলছে প্রধানমন্ত্রী আপনি মানবতার মা, আহ! মানবতার মা, আপনি 21 বছর পরে ক্ষমতায় এসেছেন, ভালো। এবার বলতেছে যে আপনি যে নির্বাচনে ভোটে অনেক ভোটে আপনি জিতেছেন এবং মানুষ আপনাকে ওয়েলকাম দিচ্ছে, ভালো। সাংবাদিক পাউচাটা গোলাম সাংবাদিক আবার প্রশ্ন করতেছে যে আপনি আপনি গরম তো জানে না যে কোন জায়গাতে বঙ্গভবনে আপনাকে যেভাবে ফুল দেওয়া হয় বিদেশিরা আপনার বিরুদ্ধে বলেছিল, এখন বিদেশিরাই তো আপনাকে এখন ফুলের মালা দিচ্ছে। তাহলে আপনি কি আন্তর্জাতিক মহলে এবং সারা বিশ্বে জাতিসংঘের মতো জায়গায় ইউরোপীয় ইউনিয়নে আপনি কি বিশাল বড় মাপের একজন নেতা হয়ে গেছেন, ওয়েলকাম। এবার প্রধানমন্ত্রী উৎখল্লা হাসি আনন্দ, দেশের মানুষ মরে যাচ্ছে আনন্দ করছে। উনি বলতেছে যে না, কিছু কিছু লোক তো আছে আমাদের বিরুদ্ধে, যারা আমাদের বিরুদ্ধে চায়, আমরা তো নিরপেক্ষ ভোটে আমরা প্রধানমন্ত্রী হয়েছি, এমপি হয়েছি জায়গায় জায়গায়। এ হচ্ছে সাংবাদিক চাটুকা, এ হচ্ছে আইন বিভাগের চাটুকা কিছু সংখ্যক। প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যেখানে দলীয়করণ এই পরিবারতন্ত্র না ঢুকে গেছে। কথা বলতে পারছি, নলছিরি জালকাঠিতে এমপি ক্যান্ডিডেট ছিলাম, পোস্টার দিয়েছি। অনেকে বলে যে সাহস কি, সাহসের দেখছো কি? আজকের হিরো আলমের মতো লোক যদি এমপি ক্যান্ডিডেট হয়, তাহলে আমরা ঢাকা আলিয়া থেকে কামেল পাস করে হাদিস তাফসিরে ফার্স্ট ক্লাস করে আজকের বাপে শিক্ষিত, দাদা শিক্ষিত, চোদ্দ গোষ্ঠী শিক্ষিত, আমরা যদি নির্বাচন না করতে পারি তাহলে করবে কি মমতাজ? যে শ্রীপুরের ট্যাবলেট যাত্রাবাড়িতে দাঁড়াই বিক্রি করছে, আমি নিজের চোখে দেখা। বয়স 60, খুদি মুক্তিযোদ্ধা। আমি ওই নয়ন কামাল জয়েন করছে, ওদের কাছে জিজ্ঞেস করছেন, ওরা বুড়ো হয়ে গেছে, ওরা দাড়ি পাইকে গেছে, তো ওদের ডাবল বয়স আমার। তাহলে আমি দেখেছি যাত্রাবাড়িতে দাঁড়াইয়া শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করতো মমতাজ। আর সেই মমতাজ এখন বর্তমানে সংসদের মতো জায়গায় গান গায়। আবার স্পিকার বলে কি জানেন? হ্যাঁ ম্যাডাম আপনি আরো গান গান, আরো গান 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 গান। তাহলে ওখানে এই যে সংসদ ভবনটা কি তোর বাবার? এমপি 300 এমপি কে বলতেছি, প্রধানমন্ত্রী সহ এখানে যারা আছে, এই সংসদ ভবনটা কি আপনার বাপ দাদা? সংসদ ভবন হচ্ছে এমনই একটি জায়গা, আপনার ট্যাক্সের পয়সায় আজকের কিন্তু সংসদ ভবনও চলছে। আমি কথা বলতে পারবো না, কথা বলবে কি ওই যে চাটুকা যারা কোটি কোটি টাকা। আইজিপি এখন ক্ষমতা নেই, ইন্সপেক্টর জেনারেল অফ আইজিপি টাকলা সুমন তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে আপনার দুর্নীতি দমনে, দুর্নীতি কমিশনে। সেখানে হাজার হাজার কোটি কোটি ডলার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ইন্সপেক্টর জেনারেল আইজিপি আপনার বেনজির আহমেদ ক্ষমতায় ছিল যখন, তখন কিন্তু এগুলি হয়নি। ক্ষমতা থেকে যখন চলে আসছে তখন কিন্তু এখন এই জিনিসগুলি দাঁড় করিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। তাও করেছে কে? টাকলা সুমন। এই টাকলা সুমন অভিযোগ দায়ের করছে এইভাবে করে বাংলাদেশের প্রত্যেকটা এমপি, মন্ত্রী, সচিব, তারপর উপসচিব, ডেপুটি কমিশনার সব, ওসি, এসপি সব সহ তারা হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আমি বলি না, এটা বলে কে? বিরোধী দলীয় লোক, বিরোধী দলীয় যারা আছে বাংলাদেশে, তারা বলে যে হাজার কোটি টাকার মালিক হচ্ছে। এ হচ্ছে বর্তমানের দেশের অবস্থা। তো ভাই, আমি যে কথাগুলি বলতেছিলাম যে আজকের আমাদের সোচ্চার হতে হবে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে, একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সামনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে, ডাবল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কিন্তু সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কৃষক, শ্রমিক, হকার, রিক্সাওয়ালা, লেবার, শ্রমিক সবাইকে নিয়ে আমরা কিন্তু একটি রাজপথে আন্দোলন করে, আন্দোলনটাই শুধু আমার থাকবে ভাইরাস মুক্ত আন্দোলন, ভাইরাস মুক্ত বাংলাদেশ। ভাইরাস মুক্ত বাংলাদেশ হলে আজকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা হাসছেন, এটা কি করে সম্ভব? 21 বছর পরে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, তো এটা কি করে সম্ভব? আসছে কিভাবে জানেন? জানবেন না? ঢাকাতে আমি তখন তার ভাষণের সময় সামনে বসা। প্রিয় দেশবাসী, আমার কেউ নেই,
বাপ হারা, সন্তান হারা, দিশে হারা রিপুজির মতো বাংলাদেশে এসেছে। একটু জায়গা করে দিন। আমাদের ওই যে এমপি গভর্নমেন্ট, ওই জাবির হোসেন আমু, এই আওয়ামী লীগ কিন্তু সমস্ত একটা টাকা হলেও সমস্ত দলটা কিন্তু সে চালিয়েছে। আজকের আবু ভাই কোথায়? আবু ভাইকে বলতে চাই যে আপনি বাংলাদেশে দল গঠন করেন, আপনি এই পরিবারতন্ত্র থেকে আউট হয়ে যান, তাও ভালো, কিন্তু টিকিট নিয়ে ওখানে এমপি হয়ে আপনি যেভাবে সোজা হয়ে বসে থাকেন, দেশের উন্নয়ন তো কিছু করেননি। নলছিটি জালকাঠির মানুষ আজকে অবহেলিত। আজকের মোল্লারহাট থেকে নলছিটি পর্যন্ত রাস্তাটা পর্যন্ত আপনি রিপেয়ারিং সংস্কার করেননি, এবং আপনি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে টাকাকে আজকে চেয়ারম্যান তৈরি করে দিয়েছেন। আপনি হাজার কোটি টাকার মালিক, এবং আপনি দেশের ভিতরে যা করছেন এই জিনিসটি যদি মানুষ জানে তাহলে আপনাকে থু ফেলবে বিনা ভোটের এমপি। আমি এমপি ক্যান্ডিডেট ছিলাম। নলছিটি জালকাঠি ভাইদেরকে বলতে চাই, চাটুকা, দালাল, আমলা এর থেকে বাদ দিয়ে আজকে নতুন করে তরুণ প্রজন্মের হাতকে আপনি শক্তিশালী করার লক্ষ্যে আমার হাতকে আপনি শক্তিশালী করবেন। ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব বলে আমি আশা রাখি। এটা কি করে সম্ভব? আমি যে কথাগুলি বলছি যে আজকে ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়া দরকার, এটা কি করে সম্ভব? অজব পাড়াগাঁয় থেকে বঙ্গবন্ধু এসে বাংলাদেশের ভিতরে ঢাকা রেসকোর্স ময়দানে যদি ডাক দিতে পারে, না বাড়ি কোথায়? একটি অজব পাড়াগাঁয়। আপনারা জানেন যে ফরিদপুর আমরা যেতাম না, শাপলা ছিল 60 হাত পর্যন্ত লম্বা, সে ফরিদপুর এখন কি হয়েছে? এটা কি করে সম্ভব? শেরবাংলা এ কে এম ফজলুল্লাহ গ্রামের এক লোক, সে তো কলকাতার মতো পৌর মেয়র ছিল। এটা কি করে সম্ভব? তাহলে সম্ভব একটাই, আপনি যদি নেতৃত্বের জন্য আপনি যদি সুন্দর করে নেতৃত্ব দিতে পারেন, অধিকার আদায়ের কথা বলতে পারেন, বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আপনার কণ্ঠ যদি বজ্রকণ্ঠ হয়, তাহলে সুন্দর করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, সেটা আপনার পক্ষে সম্ভব। ওটা যদি সম্ভব হয় তাহলে এটাও সম্ভব। দেশবাসীকে বলতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিবিদ না। আমি বলি উনি আন্দোলন করেছিল এবং সেক্টর কমান্ডার ছিল, 3 নম্বর সেক্টর কমান্ডার ছিল, এবং এই সেক্টর কমান্ডার থেকে সহযোগী সেক্টর কমান্ডার সহ টোটাল নেতৃত্ব দিয়েছেন। হয়তোবা এইটা নিয়ে কত আন্দোলন, কত ছোট লোকের বাচ্চা, এগুলো দেখেন, কত ছোট লোক না হইলে না হয়। আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ছোট লোকের বাচ্চা, এতে জন্মটাই হয়েছে ছোট লোকের জায়গা থেকে। কে স্বাধীনতার ঘোষক আর কে স্বাধীনতার ঘোষক না, এটা নিয়ে আমাদের কিন্তু কেসকাল। কারণ জিয়াও নেই, বঙ্গবন্ধুও নেই। আজকের যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে আমার মনে হয় উনি যে বাঘের বাচ্চা ছিল এই ব্যাপারে আলোচনাই করতো না, আর জামাতের যুদ্ধ অপরাধীর কোনো ফাঁসিও হতো না। কারণ উনি বলেছিল যে যারা আমার বাংলায় যারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, আমি সাধারণ ক্ষমায় তাদেরকে ক্ষমা করে দিলাম। এরা হচ্ছে নেতা, শেরেবাংলা এ কে এম ফজলুল নেতা, মাওলানা ভাসানী নেতা, সরারদি নেতা, জিয়াউর রহমান নেতা, তার চেয়ে নেতা নেই। আজকের আছে হোমরা চোমরা, এই পরিবারতন্ত্রের লেজগুলি আমরা ধরে আছি। জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। বিউডি মতো আসলে খেয়াল করতে ভাইয়া জয়েন করছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে অবহেলিত, লাঞ্ছিত, মাহবুব শেয়ার করে দিবা লাইভটাকে, এবং নয়ন থাকো। সর্বোপরি আমি যে কথাগুলি বলছি 100% রাইট। ডেট চলে গেছে। পুরান টাউনের হাজী সেলিম অশিক্ষিত মূর্খ, 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, সংসদে বলে কি, মাননীয় স্পিকার আপনি মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, কি যে করি। আরেকজন মহিলা বলে যে নৃত্য শোনায়, শেখ হাসিনা নৃত্য শোনায়। এরা বর্তমানে দেশ চালাচ্ছে। আর ওই বুদ্ধিজীবী ঢাকা ইউনিভার্সিটি, আরে বাবারে, ওদের কাছে যায়, ওই জানোয়ারের কাছে, ওরা খুব বোঝে, বসতে এই চুল এই জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে দাড়ি মোট সব সাদা হয়ে, এখন আমি গেলে পরে মাঝে মাঝে কয় যে সোলজার একটা সিগারেট দাও, একটা সিগারেট খাই, একটা চা খাও, একটা চা খাই। এ হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী। আর দেশ চালায় হিরো আলমের মতো লোক। এইসব গবেষ সাংবাদিকেরা যায়, বাস্টার সানেরা যায় হিরো আলমের কাছে, জিজ্ঞেস করে যে দেশ এখন কেমন চলবে আলম ভাই বলেন তো। প্রিয় দেশবাসী, যদি এটাকে সম্ভব হয় এটাও সম্ভব। আজকের আমি শামসুল ইসলাম সোলজার কথা জানি, অ্যাঙ্কারিং জানি, কথা বলতে জানি, সমস্ত সব শিক্ষা দীক্ষা টাকা পয়সা সর্বদিক থেকে যদি আমি সাকসেসফুলি হতে পারি তাহলে আমার রাজনৈতিক ক্যারিয়ার আমরাও সাকসেস হবো ইনশাআল্লাহ। ইদানিং মনে করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির একটা বিপি ওই যে বেশি বেশি কথা কয় হকারের মতো, নামটাও জানি না, ওর নাম হইলো যে নুরু নাকি নুরা পাগলা।
ওর জন্ম হলো 90 সালে, আর আমার জন্ম হলে সেই 1964 সালে। বহুত এই নুরা পাগলা মাঝে মাঝে খুব খিচ্চা টিচ্চা করে বেশ নানাস্থানীয় অবস্থায় কথাবার্তা বলে, বেশ ভালো কথা বলতেছে বলতেছে, ফট করে তার দলের ভিতরে লোকগুলি বলে চিটিয়ার বাটপার, ও খারাপ, হেন তেন। আবার শেখ হাসিনার কতক্ষণ ধুলা নিয়ে আসিয়া এবার সামনে একটা আন্দোলন করলো, খালেদা জিয়ার লগে ভালো একটা তার মিলটিল হলো, হওয়ার পরে এই আন্দোলন করছে সব চাটুকা, সব দালাল, সব দালাল, সব দালাল, সব দালাল, দালাল। বাংলাদেশের 99% সব হইলো দালাল। তা কি করে আপনি স্বস্তিতে থাকবেন? দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে আরম্ভ করে ডিটেকটিভ ব্রাঞ্চ সহ এনএসআই সহ টোটাল বাংলাদেশে যেগুলি আছে সর্বোপরি সব চাটুকার দালাল। দেখেন, আমি একদিন প্রেস ক্লাবের সামনে, তা প্রেস ক্লাবের একজন নামি দামি গুণী জ্ঞানী একজন সাংবাদিক মারা গেল। তো ওখানে আসছে তাপস সাহেব, ওখানে আসছে বাহাউদ্দিন নাসিম সাহেব, সামনে বসা সারি আরো পররাষ্ট্রমন্ত্রী আছে এখন বর্তমানে, আগে তো ওই হিজলিয়া টাইপের চুল, ওই যে মুরাদের লগে থাকতো ওইটা। আসার পরিপ্রেক্ষিতে যে ওই যে দালালগুলি দেখলাম ডিফেন্সের, সে মানে বাসির হয়েন, আরে এমন করে দালালগুলো পরিবেষ্টিত, আরে বাবারে, মনে হয় যেন যে যে আমেরিকা থেকে সেই জো বাইডেন বাংলাদেশে ইন করছে, এমন প্রোটোকলে এমন ভাবে চলা। ভাই আমি বলতে চাই না, আমি ভালো কথাটাও বলবো, জিয়াউর রহমান বঙ্গবন্ধু এই টাইপের কোনো প্রোটোকল নিয়ে বা এইভাবে কিন্তু নেতৃত্বে তারা করেনি, এটা চরম সত্য কথা। গোপালগঞ্জ থেকে ওই দেখা যাচ্ছে ডাইল খেতে ডাইল আর আলু এগুলি নিয়ে বঙ্গবন্ধুর কাছে সংসদ সবসময়ের জন্য ওই আপনার ধানমন্ডি ফ্রি ছিল, তারা উঠা বসা করতে, এটা ভালো মানের লোক ছিল। নেতৃত্বের বেলায় রাজতন্ত্র করবে, পরিবারতন্ত্র করবে, যে তন্ত্র করুক সেটা হলো আলাদা, কিন্তু মন মানসিকতা থেকে ভালো ছিল। আর নেতৃত্ব সবাই তো দিতে চায়, এ হচ্ছে মন মানসিকের অবস্থা। বললাম মন মানসিকতা ভালো ছিল। তবে বঙ্গবন্ধু এত ভালো কাজ করার পরেও 500 সাবানও কিন্তু ওনার জোরে নেই। আপনারা জানেন কি আমি জানি না, স্পষ্টভাবে কথা বলছি। সেটা হচ্ছে আজকের প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে আপনার পাশে যে চাটুকাগুলি আছে, চাটাকার, এরাই কিন্তু আপনাকে খাবে। কিন্তু সাধারণ জনগণ ভালোবাসে, নেতাদেরকে সম্মান করে, ভালোবাসে, ইজ্জত করে। বাড়িতে গেলে আপনি যাবেন একটু বসতে দেয়, কিন্তু আপনার ভিতরে যে শয়তানি সেটা তো সাধারণ মানুষ কিন্তু জানে না, বোঝে না। তো এই যে মোশতাকের মতো, আপনার বাপের মতো যেগুলো বসে আছে, এগুলা যে প্রোটোকল বা এগুলো যে আপনাদেরকে গ্রাস করবে না কোনো এক সময়, এটা আপনি কি করে ভাবেন? বিরোধী দল, বর্তমান দল, এই দুইটা দল পরিবারতান্ত্রিক দল, স্টেট কথা, এদের থেকে বাংলাদেশে কোনো কিচ্ছু আশা করা সম্ভব নয়। এরা রাজনীতি বোঝে না। আর কিছু কিছু হুজুর আছে যে মামুনুল হক, এ বের হয়ে এই প্রথম আবার জারি ছাড়ে, এগুলা ভুল। তুমি আসছো, বসো, আস্তে সুন্দর করে সবাই সাথে লবিং করো, তারপরে একটা আন্দোলন করো বা কোনো কিছু করো। আবার এমন পাড়ার পাড়া, পাড়তলা পর্যন্ত জুব্বা পরা, টুপি খিচ্চা মাথায় দেওয়া চরমাই আছে কতগুলা ভণ্ড, এগুলা রাজনীতি বোঝে না। বাংলাদেশের ভিতরে অরাজকতা অশান্তি করে আজকের এই দিনাজপুর, বগুড়া, রংপুর, সিলেট, খুলনা, মোস্তাকিম ওয়েলকাম জয়েন করার জন্য বিভিন্ন জায়গার তৃণমূলের কর্মীরা, তারা কিন্তু এই এদের জন্য তারা কিন্তু রাজপথে জীবনটা বিলীন করে দেয়, মরে যায়, আত্মহত্যা করে, মেরে ফেলে। এই হচ্ছে বর্তমানে রাজনীতির অবকাঠামো। যাই হোক, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আজকের আমাদের সামনের দিকে অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আমাদের ভাইরাস মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। আমি শামসুল ইসলাম সোলজার, সেই লক্ষ্যে আজকে আমি লাইভে জয়েন করেছি। যে যেখান থেকে আমার লাইভে অংশগ্রহণ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে কামাল, ধন্যবাদ জয়েন করার জন্য। আর নয়ন, আরো ব্যক্তিগতভাবে তোমাকে ধন্যবাদ জয়েন করার জন্য। মাহবুব, ধন্যবাদ। এবং যারা আমার পাশে মোস্তাকিম সহ ভাই সহ যারা ইউনুস ভাই জয়েন করছে, অসংখ্য ধন্যবাদ। এবং আরিফ ভাই সহ অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা ফলো দিয়ে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনার পাশে থাকার চেষ্টা করব। আপনার ভালোবাসার শিক্ষিত অবলম্বন আমি শামসুল ইসলাম সোলজার। আজকের এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।